কথায় তেজ আর ইলমা দুজনেই থেমে গেল। নির্ঝর তেজের দিকে তাকিয়ে বলল, মানছি ইলমা মেয়ে মানুষ, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাটা ওনার সাথে যায়, কিন্তু তুমি তুমি কিভাবে একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করতে পারছো তেজ ভাইয়া? ইলমা চোখ ছোট ছোট করে নির্ঝরকে বলল, আপনি আমাকে ঝগড়াটে বলছেন? তেজ ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নির্ঝর ইলমার দিকে তাকিয়ে বলল, আমি তো শুধু কথার কথা বললাম, এত সিরিয়াস নিচ্ছেন কেন? চুপ করুন। আর বাহানা দেখাতে হবে না, আপনি ডিরেক্টলি আমাকে ওইসব মেয়েদের তালিকায় জুড়েছেন যারা ইচ্ছে করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। নির্ঝর অসহায়ের মতো মুখ করে বলল, আমার ভুল হয়ে গিয়েছে আম্মা, আমি আপনাকে ভুল চিনেছি। আর যা বলেছি তা সম্পূর্ণই নিজের ভুল ধারণা থেকে বলে ফেলেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনার আম্মার বয়সী লাগলো যে আপনি আমাকে আম্মা বলে সম্বোধন করলেন? নির্ঝর দাঁতে দাঁত চেপে দু হাতে নিজের মাথার চুল টানতে শুরু করলো। তেজ আর হাসি নিয়ন্ত্রণ করতে পারলো না, শব্দ করে হাসতে শুরু করলো সে। ইলমা তেজের দিকে তাকিয়ে বলল, এভাবে হেসে নিজেকে ব্যাক্কেল প্রমাণ করে খুব মজা পেলেন নিশ্চয়ই। তেজ হাসি থামিয়ে বলল, আমি ব্যাক্কেল? আমি? থাক থাক, আর স্বীকার করতে হবে না, যাতে জানে যে আপনি একটা ব্যাক্কেল। তেজ তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে ওর বসারত সোফার একপাশে থাকা সাইড টেবিলটার উপরে থেকে একটা ফুলদানি উঠিয়ে ইলমার দিকে তেড়ে আসতে নিলে নির্ঝর উঠে তেজের পেট জড়িয়ে ধরে ওকে থামিয়ে দিল। তেজ হিস হিসিয়ে বলল, নির্জয়রা ছাড় আমাকে, আজ আমি এই মহিলার মাথা ফাটিয়ে তবেই দম ফেলবো। নির্ঝর বলল, ভাই ভাই শান্ত হও তুমি। তোমার হাতের ফুলদানিটা অনেক দামি আর মূল্যবান, ওটা তুমি আমেরিকা থেকে এনেছো, ভুলে গিয়েছো? তেজের এমন রিয়াকশনে ইলমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এবার পায়ের উপর পা তুলে বসে বলল, আর একটু সময় ধরে রাখুন ওনাকে নির্ঝর, দেখা যাবে উনি দম না ফেলে কত সময় থাকতে পারেন। তেজ এবার জোর দেখানো বন্ধ করলে নির্ঝর তেজকে ছেড়ে দিল। তেজ ফুলদানিটা নিজের কপালের সাথে আলতো করে দুটো বাড়ি মারলো। ইলমা বলল, এত আস্তে বাড়ি দিলে তো মাথার একটা চুলেরও কিছু হবে না, মাথা ফাটা তো অনেক দূরের বিষয়। নির্ঝর ইলমার দিকে ঘুরে হাত জোর করে ইশারায় ওকে থামতে বলল। তেজ বলল, এ এ কোন চিজ তুই রাস্তা থেকে উঠিয়ে এনেছিস রে ভাই? এ তো আমাদের পাবনা না পাঠানো পর্যন্ত স্বস্তি পাবে বলে মনে হয় না। ইলমা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, পাবনাও আপনাদের মতো লোকদের গ্রহণ করবে না। প্রায় অনেকটা সময় ধরে গল্পে মগ্ন ছিল পিহু আর নীরা। নীরা কান্না ভেজা মুখ, ভেতরে জমে থাকা চাপা অভিমানগুলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে ওর মুখে এখন হাসি ফুটে উঠেছে। সে এখনো প্রাণোচ্ছল ভঙ্গিতে নিজের বড় বাবির সাথে গল্প করছে। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে এলেন নীরার মা আতসী। তিনি সম্পর্কে পিহুর ছোট চাচি শাশুড়ি হন। ঠোঁটে স্নেহ ভরা হাসি ফুটিয়ে আতসী বললেন, পিহুমাকে নিয়ে কেবল গল্পে মজে থাকলেই চলবে নীরা? নিচে যেতে হবে তো, খাবার খেতে হবে তো নাকি? নীরা হেসে বলল, মা, এমন মিষ্টি একজন ভাবি পেয়েছি আমি, তার সাথে গল্প জুড়লে সময়ের খেয়াল থাকে নাকি? পিহু লাজুক ভঙ্গিতে হাসলো, চোখ নামিয়ে নরম স্বরে বলল, তুমিও খুব মিষ্টি নীরা। আতসী বললেন, হয়েছে হয়েছে, ননদ ভাবিতে একে অপরের প্রশংসা অনেক করা হলো, এখন নিচে চলো তোমরা, সবাই তোমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। অতঃপর নীরা আর পিহু দুজনকে নিয়ে আতসী নিচে নামলেন। ডাইনিং রুমে প্রবেশ করতেই পিহু দেখলো খানবাড়ির সবাই আগে থেকে সেখানে বসে আছেন। নতুন বউ হিসেবে আজ পিহুর শ্বশুর বাড়িতে প্রথম সকাল। ওর মনে এক অদ্ভুত শিহরণ কাজ করলো। পিহু ওর ওড়নার আঁচলটা মাথায় টেনে নিল, ভদ্রভঙ্গিতে সবার সামনে দাঁড়িয়ে নরম স্বরে সালাম দিল। সবাই মায়া ভরা দৃষ্টিতে তাকালেন পিহুর দিকে ও সালামের উত্তর জানালেন। আতসী বললেন, পিহু মা, তুমি সারফারাজ বাবার পাশেই বসো। পিহু চুপচাপ ওর স্বামী সারফারাজের পাশের চেয়ারটি টেনে সেখানে বসলো। সারফারাজ মাথা হালকা নিচু করে রেখেছে। খানবাড়ির প্রধান কর্তা মোস্তফা খানের মেজ পুত্র জায়েদ খান, যিনি সম্পর্কে সারফারাজের মেজ চাচা হন, তিনি হালকা গম্ভীর কণ্ঠে বললেন, আজ আমাদের নতুন অতিথি সারফারাজ বাবার জীবনসঙ্গী পিহু মায়ের সাথে প্রথম সাক্ষাৎ হলো। খানবাড়ির বড় বধূ হিসেবে তোমার দায়িত্ব কিন্তু অনেক, বড় বৌমা। আমাদের খান পরিবারের ঐতিহ্য, স্নেহ আর বন্ধনের অংশীজন আজ থেকে তুমিও হলে মা। পিহু মাথা নিচু করে বিনয়ের স্বরে বলল, দোয়া করবেন সবাই, আমি যেন আপনাদের ভালোবাসা আর সম্মান ধরে রাখতে পারি। সারফারাজ চোখ তুলে পিহুর দিকে তাকালো, তবে কিছু বলল না। পরপরই আবার মাথা নিচু করে নিল। সোফায় বসে মাথার উপর কোল্ড ব্যাগটা দৌড়ে আছে তেজ। নেশার ঘোর কাটিয়ে ঘুম থেকে ওঠার পরপরই ইলমার কথায় মাথা যথেষ্ট গরম হয়ে গিয়েছে ওর। নির্ঝর কোমরের ব্যথায় একপাশে কাত হয়ে শুয়ে আছে। ইলমা ওর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখ কামড়াতে কামড়াতে তেজ আর নির্ঝরকে পর্যবেক্ষণ করছিল। পরপরই ইলমা বলল,
মানছি রাস্তা থেকে আমাকে উঠিয়ে এনেছেন সাহায্য করার নিয়ত নিয়ে। আমি তো আশ্রম থেকে পালিয়ে এসেছিলাম, যার দরুন কোনো কাপড় নিতে পারিনি। তাই বলে আমাকে সারাটা দিন রাত এই এক বোরকা পরিয়ে বসিয়ে রাখবেন আপনি নির্ঝর? এই আপনার সাহায্যের নমুনা? তেজ ভ্রু গুটিয়ে ইলমার দিকে এমনভাবে তাকালো যেন ওকে কাঁচা অবস্থাতে চিবিয়ে খেতে পারলে শান্তি মিলতো ওর। নির্ঝর ওর মুখ দিয়ে চাপা আর্তনাদ বের করতে করতে বলল, ইলমা, আমার অবস্থা তো আপনার চোখের সামনেই ভাসছে। কোমরের ব্যথায় নড়াচড়া করতে পারছি না। এখন আপনাকে শপিং করাতে নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ইলমা কিছু বলল না। একটু পর নির্ঝর তেজের দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, তেজ ভাই, আমি জানি তুমি এসব একদম পছন্দ করো না। তার উপর ইলমার সাথে প্রথম সাক্ষাতেই এই তোমার কথা কাটাকাটি হলো। কিন্তু আমি তো না পারছি নড়তে, না পারছি কিছু করতে। আমার উপর দয়া করে হলেও ওনাকে নিয়ে যাও শপিং করতে প্লিজ। তেজ ভ্রুজোড়া আরো কুঁচকে বলল, আমাকে এসব ফালতু কাজ করার কথা বলবি না নির্ঝর। আমার মাথা এমনিতেই যথেষ্ট গরম হয়ে আছে, আর গরম করার মতো কাজ করতে বলিস না। ইলমা মুখ বাঁকালো কেবল। এখন কিছু বললে হয়তো তেজ আরো বেঁকে বসবে, যা ইলমার নিজের জন্যই লস। কারণ এই গরমে বোরকাটা লম্বা সময় ধরে পরে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে ইলমার। তাই এই বোরকা অতি দ্রুত পরিবর্তন করা অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। নির্ঝর অনুনয়ের স্বরে বলল, একবারই তো ভাই। তুমি না গেলে ইলমাকে এই তুমি না গেলে ইলমাকে এই পোশাক পরেই থাকতে হবে, যা ওনার জন্য কষ্টকর। আর আমারও সম্মানের বিষয় জড়িয়ে আছে এখানে। আমি পারলে আমিই নিয়ে যেতাম, কিন্তু আমি তো পারছি না। তাই তোমার উপরেই সব ভরসা। প্লিজ আর না করো না। প্লিজ প্লিজ প্লিজ। তেজ চোখ বন্ধ করে গভীরভাবে একবার নিঃশ্বাস নিল, অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর জন্যই যাচ্ছি। ইলমা মনে মনে বলল, বাধ্য না হলে আপনার মতো বাদর মার্কা লোকের সাথে যাওয়ার কথা চিন্তাতেও আনতাম না। অতঃপর তেজ আর ইলমা বেরিয়ে গেল। তেজ পার্কিং সাইট থেকে ওর বাইকটা নিয়ে এসে ইলমার সামনে দাঁড় করিয়ে বলল, বাইকে ওঠার অভ্যাস তো নেই মনে হয়, তাই সাবধানে উঠে বসুন। ছোট ভাইয়ের আমানত আপনি আমার। কোনো অঘটন ঘটুক এমনটা চাই না। ইলমা কিছুটা সংকোচ নিয়ে তেজের কাঁধের উপর এক হাত রেখে বর দিয়ে উঠে বসলো। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছে ইলমা তেজের থেকে। তেজ বলল, ওখানে না বসে গাড়ির পিছনের চাকার সাথে ঝুলে চলুন না, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। ইলমা তেজের কথার মানে বুঝতে না পেরে বলল, মানে? অত যে সরে বসেছেন, একটা ব্রেক কষলেই তো সেই হয় আমার গায়ের উপরে এসে উপচে পড়তে হবে, আর নয়তো গাড়ির চাকার নিচে যেতে হবে। লজ্জায় পড়ার বা পটল তোলার ইচ্ছে না থাকলে মিনিমাম দূরত্ব রেখে বসে আমার কাঁধে হাত রাখুন ভালোভাবে। সেটা তো ভালোভাবে বলা যায়, এমন খরুশের মতো কথা বলেন কেন? জন্মের পর মুখে কি মধু পড়েনি? নাদান ছিলাম, মধু দিয়েছিল কি না জানি না। আর প্রথমে ভালোভাবেই বলেছিলাম। ভালো কথা ভালোভাবে বললেও আপনার সেটা পোষায় না কিনা, তাই এবার এভাবেই বলতে হলো। ইলমা তেজের দিকে আরো খানিকটা এগিয়ে এসে শক্ত করে ওর ডান কাঁধটা চেপে ধরলো ইচ্ছে করেই। তেজ হালকা ব্যথা অনুভব করে কাঁধটা বাঁকিয়ে বলল, কাঁধের উপর ডিগ্রি তুলতে বলিনি আপনাকে, এত বেশি বকর বকর না করে চলুন তো। এই বলে ইলমা ওর হাতটা হালকা ঢিল দিল। তেজ বাইক স্টার্ট করলো, উদ্দেশ্য শপিং মলে যাওয়া। সারফারাজ খাওয়া শেষ করে ওর রুমে চলে গেল আগেই। বেশ খানিকটা সময় পর পিহু রুমে প্রবেশ করলো। তখন না বলেই কোথায় চলে গিয়েছিলে? পিহু স্বাভাবিকভাবেই উত্তর করলো, নীরার রুমে ওর সাথে পরিচিত হওয়ার জন্য। সারফারাজের চুয়াল খানিকটা শক্ত হয়ে এলো, হাত মুষ্টি করে বলল, পরিচয় পর্ব শেষ হয়েছে নিশ্চয়ই। এখন থেকে নীরার থেকে দূরত্ব বজায় রেখে চলবে তুমি। পিহু বিছানার কাছে এসে দাঁড়িয়ে সারফারাজের দিকে তাকিয়ে বলল, সমস্যা আপনার সাথে নীরার, আপনারা ভাই বোন। আর আপনার রাগের জন্য আমি কেন নীরার থেকে দূরত্ব বজায় রেখে চলতে যাব? আমি নীরার সাথে বাবের সম্পর্ক নিয়ে কথা বলিনি। ওকে আমি আমার ছোট বোনের জায়গা দিয়েছি, তাই ওর সাথে মেশা নিয়ে আমি কারোর নিষেধ মানতে পারবো না। সারফরাজ ওর রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে বলল, তুমি আমার স্ত্রী পিহু, তাই আমার আদেশ নির্দেশ মানতে তুমি বাধ্য। পিহু শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে সারফরাজের দিকে এগিয়ে গেল। ওর মুখোমুখি বসে শান্ত কণ্ঠে বলল, শুনুন, নীরা অনেক ভালো মেয়ে, ওর মনটাও অনেক নরম। আমি ওর সাথে কথা বলে যা বুঝেছি, কোনো বড় সমস্যা ছিল, এই জন্য ও আপনাদের সাথে এমন করেছে। আর আপনি যেহেতু রাগের কারণে ওর সাথে কথা বলবেন না বলেই ঠিক করেছেন, তখন আমিই কথা বলবো, আমি শুনবো এমনটা করার পিছনে আসলে কি পিহু ওর পুরো কথা শেষ করতে পারলো না। সারফরাজ দমকে উঠে বলল, চুপ, আর একটাও কথা না। অনেকবার বলেছি তোমায় এই বিষয়ে কথা না বলতে, কেন জেদ খেয়ে বসেছো তুমি? আমি কি বলেছি তোমায় আমায় জানাতে কি কারণে নীরা অমন করেছিল আমাদের সাথে? বলিনি তো, তাহলে কেন এসব করছো তুমি, হ্যাঁ? সারফারাজের ধমকে পিহুর মুখটা ছোট হয়ে এলো।
দু চোখ ছলছল করছে ওর, ঠোঁট চেপে ধরেছে। পরপরই পিহু সারফারাজের কাছ থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। সারফারাজ সঙ্গে সঙ্গে রাগে বিছানার পাশে দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বলল, শিট। ঢাকা শহরের সবচেয়ে বড় শপিং মলের সামনে বাইক থামালো তেজ। ইলমা নীরবে বাইক থেকে নেমে দাঁড়ালো। তেজ নিজের প্যান্টের পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে ইলমার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই নিন, ভিতরে গিয়ে যা যা প্রয়োজন সব কিনে নিন। ইলমা কার্ড হাতে না নিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনি আমার সঙ্গে ভিতরে যাবেন না? তেজ বলল, না, মেয়েদের সঙ্গে শপিং মলে ঢোকা মানেই জীবনে তেনা তেনা হয়ে যাওয়া। আমি বাইরেই থাকবো, কেনাকাটা শেষ হলে এখানেই এসে দাঁড়াবেন, আমি আবার নিয়ে যাব। ইলমার দৃষ্টি খানিক নেমে এলো, দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আমি কখনো এত বড় জায়গায় কেনাকাটা করতে আসিনি। ভিতরের পরিবেশ অনেক উন্নত হবে। আমি জানি না কোথায় যাব, কিভাবে টাকা পরিশোধ করব। যদি কষ্ট করে আমার সঙ্গে যেতেন তাহলে সত্যিই উপকার হতো। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অন্য মেয়েদের মতো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব না। তেজ ভ্রু উঁচিয়ে ইলমার দিকে তাকালো। সেই দৃষ্টির ভারে ইলমা আরো খানিকটা মাথা নুইয়ে নিয়ে নরম গলায় বলল, আমি অনাথ। অনাথ আশ্রমেই বড় হয়েছি। যেই বয়সে অন্যরা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করা নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে আমি কেবল অভাবকে চিনেছি। চাহিদা প্রকাশ করতে জানি না ঠিকঠাকভাবে। নেহাতি সঙ্গে কোনো কাপড় ছিল না, তাই বাধ্য হয়ে আপনাদের বলতে হলো। সকালবেলার কথাবার্তায় ইলমার পরিচয় জানা হয়নি তেজের। এখনো ওর মুখ থেকে শুনে তেজের মুখশ্রী খানিকটা নরম হয়ে এলো। ইলমার থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি এখানেই দাঁড়ান, আমি বাইকটা পার্কিং এ রেখে আসছি। তেজ চলে গেল পার্কিং এর দিকে। ইলমা তেজের যাওয়ার পানে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বাইক রেখে ফিরে এসে তেজ গম্ভীর কণ্ঠে বলল, ভিতরে যাওয়া যাক। ইলমা আস্তে মাথা নেড়ে সম্মতি জানালো। শপিং মলের কাচের তৈরি মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করতে ইলমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রং বেরঙের লাইটের আলোয় চারপাশ ঝলমল করছে। শপিং মলটা সম্ভবত 4 থেকে 5 তলা বিশিষ্ট হবে। প্রতিটি ফ্লোরে দামি দামি জিনিসপত্র, পোশাক আশাকের ভরপুর অগণিত শোরুম রয়েছে। শত শত মানুষ নিজেদের মতো কেনাকাটা করতে ব্যস্ত। তাদের পোশাক পরিচ্ছদ চলনের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় তারা সবাই ধনী পরিবার থেকে বিলং করে। তেজ নিরুত্তাপ ভঙ্গিতে আগে আগে হাঁটছে, ইলমা পিছনে পিছনে অনুসরণ করছে। হঠাৎ মাঝ বরাবর এসে ইলমা দাঁড়িয়ে পড়ল। একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে, সেখানে কয়েকটা সাদা রঙের মূর্তি রাখা। দৃশ্যটা মুগ্ধ করেছে যেন ইলমাকে। তেজ পিছনে ঘুরে বলল, চলুন। ওমেন সেকশনও 2য় তলায়, এখানে দাঁড়িয়ে থাকা ভালো দেখাচ্ছে না। চমকে উঠে ইলমা দ্রুত মাথা নাড়ল। ভিড়ের মাঝে নিজেকে ভীষণ বেমানান লাগছিল ইলমার। চলন্ত সিঁড়ির সামনে এসে দাঁড়াতেই ওর পা জমে গেল। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল সিঁড়ির দিকে। তেজ ইতিমধ্যে অর্ধেক উঠে গিয়েছে। হঠাৎ খেয়াল করলো ইলমা নিচেই থেমে আছে। মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে আবারও নিচে নেমে এলো তেজ। ইলমার দিকে হাত বাড়িয়ে বলল, হাতে হাত রাখুন। ইলমা ভীতু কণ্ঠে বলল, উপরে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা নেই? তেজ ঠান্ডা গলায় উত্তর দিল, না, যেতে হলে এইভাবেই যেতে হবে। ইলমা নিচু স্বরে বলল, তাহলে বাইরে যাই, ছোট কোনো দোকান থেকে কিছু কিনে নিব। আমি তো সস্তা কাপড় পরিধান করে অভ্যস্ত। তেজ চোখ কুঁচকে বলল, আপনি অভ্যস্ত হতে পারেন, কিন্তু আমি সে পথে যাই না। আমার সঙ্গে এসেছেন যখন, তখন এখান থেকে কিনতে হবে যা কেনার। ইলমা মাথা নুইয়ে নিল। তেজ একটু থেমে নরম গলায় বলল, সরি, কিছু মনে করবেন না। এই বলে আচমকা ইলমাকে পাজাকুলো করে নিল তেজ। ইলমা আঁতকে উঠে বলল, এই এই, নামান আমাকে, চারপাশে সবাই দেখছে। তেজ দাঁতে দাঁত চেপে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, এখন যদি নিচে ফেলে দেই তাহলে কিন্তু আরো খারাপ হবে। ইলমার শরীর কেঁপে উঠল। ছটফট করে থামিয়ে দিয়ে তেজের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই উপরে পৌঁছে ইলমাকে নামিয়ে দিল তেজ। ইলমার হাত পা এখনো কাঁপছে। তেজ ঠান্ডা গলায় বলল, আপনার ভবিষ্যৎ স্বামীর জন্য এখন থেকেই খারাপ লাগছে। ইলমা চোখ কুঁচকে বলল, মানে? আপনাকে কয়েক সেকেন্ড কোলে রাখতেই আমার যা অবস্থা হলো, বিয়ের পর আপনার স্বামীর তো প্রতিদিন এইসব করতে হবে। তাই বলছি খাওয়া দাওয়া একটু কমান, অনেক মোটা হয়ে গিয়েছেন। ইলমার মুখ লাল হয়ে উঠল। প্রতিবাদী স্বরে বলল, আমি তো নামিয়ে দিতে বলেছিলাম, আপনি নামালেন না, এখন আবার আমাকে মোটা বলছেন? শুনেছি আপনাদের মতো বড় ঘরের ছেলেরাও নিয়মিত ব্যায়াম করে, বাড়ি বাড়ি জিনিস তুলতে অভ্যস্ত হয়, আপনি করেন না? তেজ হেসে উত্তর দিল, হ্যাঁ, প্রতিদিনই করি। না করলে শরীর মন কোনোটাই ফ্রেশ লাগে না। ইলমা ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে আমি তো 60 কেজিরও কম হব, এতেই আপনার বেহাল দশা হলো। কেমন ব্যায়াম করেন আপনি, ছি। তেজ ইলমার দিকে খানিকটা ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলল, কেমন মেয়ে আপনি, মজাটুকু বুঝতে পারলেন না, ছি।
ইলমা বিরক্ত হয়ে মুখ বাঁকালো, অতঃপর ওরা আবারও হাঁটা শুরু করলো। একটি লেডিস শপের সামনে এসে ইলমা চোখ আটকালো। কাচের ভিতরে ঝুলে থাকা গাউন টাইপ ড্রেসের দিকে ওর দৃষ্টি স্থির হলো। তেজ বিষয়টা লক্ষ্য করে বলল, পছন্দ হয়েছে জামাটা? ইলমা ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, অনেক দামি হবে তাই না? তেজ বলল, দাম নিয়ে ভাববেন না, পছন্দ হয়েছে কিনা সেটা বলুন। কিন্তু একদিন না একদিন সব টাকা আমাকেই পরিশোধ করতে হবে, তাই জানাটা জরুরি। তেজ মৃদু হেসে বলল, ঠিক আছে, যখন উপার্জন করবেন তখন না হয় শোধ করে দিয়েন। আপাতত ভিতরে চলুন, জামাটা ট্রায়াল দিয়ে দেখুন মাপটাপ ঠিক হয় কিনা, পাশাপাশি আরো কিছু দেখবেন। ইলমা মাথা নেড়ে সম্মতি জানালো। অতঃপর ওরা দুজনে একসাথে শোরুমের ভিতরে প্রবেশ করলো। চুপচাপ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে পিহু। দুপুর হয়ে এসেছে প্রায়। আজ রোদের তেজ নেই বললেই চলে। হালকা বাতাসে পিহুর হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো উড়ছে। শ্যামবর্ণের মায়া ভরা মুখশ্রী ওর হরিণীর ন্যায় টানা টানা চোখের জলে ভিজে যাচ্ছে একটু পর পর। মনের এই অবস্থা নিয়ে নিচে থাকলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হতো ওকে, তাই তখন রুম থেকে বেরিয়ে সরাসরি ছাদে চলে এসেছে পিহু। সৎ মায়ের অত্যাচারে, জন্মদাতা পিতার অবহেলায় পিহু হাসতে ভুলে গিয়েছিল, কিন্তু কাঁদতে না। আজ সারফরাজের সামান্য ধমকে ওকে কাঁদিয়েছে। আসলে কোনো মানুষ খুব বেশি প্রিয় হয়ে উঠলে তার ছোট ছোট কথা যেমন আনন্দ দেয়, মুখে হাসি ফুটায়, তেমনি তার একটু রুড আচরণেই দু চোখে অশ্রুসিক্ত হয়ে যায়। পিহুর ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। এদিকে সারফরাজ রুম থেকে বেরিয়ে পিহুকে খুঁজতে শুরু করেছে। বারান্দা, ড্রয়িং রুম, বাগান, প্রায় সব জায়গাতেই খোঁজা শেষ করেছে সারফরাজ। কিন্তু কোথাও পিহুর দেখা না পাওয়ায় নিজের ভিতরে ভিতরে এক অদ্ভুত আশঙ্কা জেগে উঠেছে সারফরাজের। সেই সময় একজন মধ্যবয়স্ক সার্ভেন্ট এসে বললেন, বড় বাবা, কিছু লাগবে আপনার? সারফরাজ নরম কণ্ঠে বলল, পিহুকে দেখেছেন আপনি, মালতী চাচি? সার্ভেন্টটি বললেন, বড় বৌমাকে তো অনেকক্ষণ আগেই ছাদের দিকে যেতে দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই বলে সারফরাজ ছাদের দিকে ছুটে গেল। সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে ছাদের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলো পিহু নীরবে দাঁড়িয়ে আছে সেখানে। সারফরাজের বুক চিরে ভারী নিঃশ্বাস বের হলো। ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, পাওয়া গেল অবশেষে। সারফরাজ ধীর পায়ে পিহুর দিকে এগিয়ে এলো। শান্ত স্বরে বলল, হায়াতি। পিহুর সঙ্গে সঙ্গে দুহাত রেলিংয়ে চেপে ধরল। সারফরাজের দিকে ঘুরল না। পিহুর চোখের কোণ ভিজে আছে এখনো। সারফরাজ পিহুর আরো কাছে গিয়ে বলল, সরি প্রিটি হার্ট, আমার তখন আর আচরণের জন্য। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি। পিহু তৎক্ষণাৎ ঘুরে সেখান থেকে চলে যেতে চাইলে সারফরাজ ওর হাত ধরে থামিয়ে দিয়ে আহত স্বরে বলল, যেও না প্লিজ। পিহু হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সারফরাজ পিহুর হাত না ছেড়ে বরং ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। এরপর পিহুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নীল গাঢ় নীলমণি বিশিষ্ট চোখ জোড়া পিহুর দিকে স্থির করে বেজা গলায় বলল, আমি ভুল করেছি প্রিটি, কিন্তু বিশ্বাস করো, একটু আগ পর্যন্ত তোমায় কোথাও না পেয়ে আমার বুকের ভিতরে কেমন অসহ্য করে যন্ত্রণা অনুভব হচ্ছিল। তা যদি তোমায় বুঝাতে পারতাম। মনে হচ্ছিল তোমায় হারিয়ে ফেললাম না তো। এটুকু সময়ে তোমায় খুঁজতে খুঁজতে আমি বুঝেছি তুমি আমার জন্য কতটা প্রয়োজনীয়, কতটা মূল্যবান। পিহু ডুব দিল একবার। ওর চোখে জল টলমল করছে। ঠোঁটের বাজ পেরিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সারফরাজ এবার হাত জোর করে অনুনয়ের স্বরে বলল, ক্ষমা করো আমায়। আমি রাগী, জেদি, তাই মাঝে মধ্যে না চাইতেও এমন কিছু কাজ করে বসি যা আমার আপনজনদের হার্ট করে। পরে অনুভব করি পুরো বিষয়টাই। তোমার ক্ষেত্রেও একই কাজ করে ফেলেছি আজ। তবে আর কখনো এমন না করার সর্বোচ্চ চেষ্টা করব। শুধু তুমি শুধু আমি যা করতে নিষেধ করব তা কষ্ট করে মেনে চলিও প্লিজ। পিহুর বুকটা হু হু করে উঠল। ধীরে ধীরে চোখ তুলে সারফরাজের দিকে তাকালো। সারফরাজ পিহুর হাত দুটো নিজের কপালের সাথে ঠেকিয়ে বলল, তুমি আমার শান্তি, তুমিই আমার শক্তি। রাগে যাই বলি না কেন, শেষমেশ আমার তোমাকেই লাগবে প্রিটি হার্ট। তাই একটা প্রতিশ্রুতি চাই তোমার কাছে, আমায় আর একা ফেলে চলে যেও না, কখনো কোথাও।